এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7 এর এসএসটি যে বইটা রয়েছে, তোমাদের এই এসএসটি বই হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে নতুন সূচনা, নগর ও হচ্ছে রাজ্যসমূহ। তো নতুন সূচনার নগরের হচ্ছে কিভাবে নগর হচ্ছে রাজ্য থেকে বড় হয়, বড় শহরগুলোর কথা বলা হচ্ছে, এবং হচ্ছে সেই রাজ্যগুলি যে তৈরি হয়েছিল সেটা সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি কৌটিল্যের একটি কথা বলেছেন। এই কথাগুলি তিনি ওনার অর্থশাস্ত্র গ্রন্থের মধ্যে এই কথাগুলি বলেছেন। এই অর্থশাস্ত্র গ্রন্থটার মধ্যে আরও বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছেন, যেখানে হচ্ছে রাজনৈতিক পরিচালনা কিভাবে করতে হয়, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে, আর হচ্ছে রাজনৈতিক চালানোর অনেক কূটনৈতিক বিষয়গুলো তিনি এই গ্রন্থের মধ্যে লিখেছেন, এই অর্থশাস্ত্র গ্রন্থের মধ্যে। এবার এই কৌটিল্যই হচ্ছেন আমাদের চাণক্য, আমরা যে চাণক্য নামে চিনি। তো তিনি কি বলেছেন এখানে দেখে নাও। তিনি বলেছেন যে রাজ্যকে সুরক্ষিত রাখতে হবে রাজধানী এবং সীমান্তবর্তী রাজধানীতে রাজধানীতে এবং হচ্ছে সীমান্তবর্তী শহরগুলিতে দুর্গ নির্মাণ করতে হবে। দুর্গ নির্মাণ মানে হচ্ছে এটা যদি একটা রাজধানী হয় তাহলে তার চারি পাশে এইদিকে হচ্ছে বাউন্ডারি সৃষ্টি করতে হবে, বাউন্ডারি তৈরি করতে হবে। সেটা হচ্ছে কি, যাতে বাহিরের যে রয়েছে বিভিন্ন রাজা বা হচ্ছে বিভিন্ন শত্রু, সেই শত্রুগুলোর হাত থেকে সেই রাজধানী এবং হচ্ছে রাজ্যটাকে সুরক্ষিত রাখার জন্য সেই দুর্গ নির্মাণ করতে হবে। দুর্গ নির্মাণ মানে হচ্ছে বাউন্ডারি, বুঝতে পারো। এটা রয়েছে, দুর্গ নির্মাণ করতে হবে। আর বলেছেন এই ভূখণ্ড এমন হতে হবে, এই ভূখণ্ডটা মানে হচ্ছে ওই রাজ্যগুলি এমনভাবে হতে হবে যা শুধু রাজ্যের জনগণই নয়, দুর্যোগের সময়, অর্থাৎ ওই রাজ্যটা এমনভাবে হতে হবে শুধু হচ্ছে এই রাজ্যের জনগণই নয়, এখানে হচ্ছে দুর্যোগের সময় বহিরাগতদেরও তাদের হচ্ছে আশ্রয় দিতে হবে, এখানে থাকার জায়গা দিতে হবে। ধরে নাও কোথাও অন্য কোথাও বন্যা হলো, তাহলে যাতে সেখান থেকে মানুষ এসে এই রাজ্যগুলির মধ্যে এসে যাতে তারা স্থান পায়। তো এটা বলেছেন এটি হওয়া উচিত সুন্দর, এটা সুন্দর হওয়া উচিত, এই রাজ্যগুলি সুন্দর হওয়া উচিত যে রাজ্যগুলো তোমরা তৈরি করবে। আর সেটা হচ্ছে উর্বর জমি হতে হবে, এখানের মধ্যে উর্বর জমি থাকতে হবে, তারপর হচ্ছে খনি থাকতে হবে, কাঠ থাকতে হবে, সমৃদ্ধ বন, হাতি, এইগুলো থাকতে হবে। রয়েছে এমন জঙ্গল এবং গবাদি পশু পালনের জন্য উপযুক্ত চরভূমি সমৃদ্ধ, মানে হচ্ছে যাতে গবাদি পশু, তারপর আর এই হাতি, এইগুলো যাতে লালন পালন করা যায়, প্রতিপালন করা যায়, তার জন্য উপযুক্ত জমির প্রয়োজন। এখানে বলা হচ্ছে শুধুমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করা উচিত নয়, বৃষ্টির জলের উপর শুধুমাত্র নির্ভর করলে চলবে না, সেখানে ভালো রাস্তা, জলপথ থাকা প্রয়োজন। যে রাজ্যগুলি তৈরি করবে সেই রাজ্যগুলির সঙ্গে যাতে রাস্তা প্রয়োজন, ভালো জলপথের প্রয়োজন। এটি একটি উৎপাদনশীল অর্থনীতি হওয়া উচিত, যাতে ইকোনমিক্যালি ডেভেলপড থাকে, সেটা দেখতে হবে। যেখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে, এই রাজ্যগুলির মধ্যে কি বিভিন্ন ধরনের পণ্য যাতে পাওয়া যায়, এই কথাগুলি উনি বলেছিলেন। এবারে আমরা দেখব এখানের মধ্যে। তো এখানের মধ্যে যখন সময় আমরা স্টার্ট করতে যাচ্ছি, তো আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখানো খ্রিস্টপূর্ব 2000 সালের কয়েক শতক পর, যেখানে এখানে একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সহস্রাব্দের। এই কথাটা আমাদেরকে বিশেষ করে এটাকে আমরা বুঝতে হবে। এটা বোঝার জন্য আমি উপরে এখানে লিখে রেখেছি, দেখে নাও। চলো আমরা মনে করি দেখি খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের প্রথম দিকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 সালের কয়েক শতক পর সিন্ধু, হরপ্পা, তারপর হচ্ছে সিন্ধি সরস্বতী সভ্যতা, যাকে আমরা ভারতের প্রথম নগরায়ন বলি, তা ভেঙে পড়েছিল। তো এই যে দ্বিতীয় সহস্রাব্দের কথাটার মানে যদি আমরা জানতে চাই, তাহলে এখানে দেখো আমি লিখে রেখেছি যে 1000 বছরের সময়কালটাকে মিলেনিয়াম বলা হয়। মিলেনিয়ামটাই হচ্ছে ওই যে এখানে সহস্রাব্দ যেটা আমরা ব্যবহার করছি, এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ সহস্রাব্দ, এটাই হচ্ছে ইংরেজিতে হচ্ছে মিলেনিয়াম। এবার হচ্ছে এই 1000 বছরের সময়কাল, 1 বছর, 2 বছর, 3 বছর করে যখন সময় 1000 বছর হবে, সেটাকে আমরা 1 মিলেনিয়াম বলব। তো তাই এখানে সেকেন্ড মিলেনিয়াম মানে হচ্ছে দ্বিতীয় সহস্রাব্দ যেটা বোঝাচ্ছে, সেটা কি দেখো, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে শুরু করে 2001 সাল পর্যন্ত, এই সময়টাকে বলা হচ্ছে সেকেন্ড, বা বলতে পারি দ্বিতীয় সহস্রাব্দ। দ্বিতীয় সহস্রাব্দ কোন সময়টা?
যীশু খ্রিস্টের জন্মের 2000 সাল থেকে 2001 সাল পর্যন্ত সেই সময়কালটাকে বোঝানো হচ্ছে সেকেন্ড মিলেনিয়াম বা দ্বিতীয় সহস্রাব্দ। এবার দেখো, এখানে হচ্ছে ফার্স্ট মিলেনিয়াম, যেখানে হচ্ছে ধরে নাও এখানে কোথাও এসে যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি। এখানে ধরে নাও যীশু খ্রিস্টের কোথাও জন্ম হয়েছিল, তো সেটাকে 0 ধরা হলো। তারপরে এইদিকে যাওয়া হবে, আর এই যীশু খ্রিস্টের জন্মের পর থেকে 1 বছর 2 বছর করে 2026 এখন চলছে, আর ওইটা হচ্ছে এর আগের সময়কালটা। তাহলে ফার্স্ট মিলেনিয়াম, তারপর সেকেন্ড মিলেনিয়াম, তারপর হচ্ছে থার্ড মিলেনিয়াম। তো বুঝতে পারছো, যীশু খ্রিস্টের জন্মের পর থেকে যেটা হচ্ছে খ্রিস্টাব্দ আমরা বলে থাকি, খ্রিস্টাব্দ। তাহলে এটা যেটা শুরু হচ্ছে এই দিকে গিয়ে 2026 গিয়েছে, এখানে ছিল 0। আর এই দিকটা হচ্ছে কি, এই দিকটা হচ্ছে তার জন্মের 1000 বছর আগে, তার জন্মের 1000 বছর আগের কথা বলা হচ্ছে। আর এদিকে হচ্ছে 1001, এখানে হচ্ছে 2000, তার জন্মের 2000 সাল আগে। জন্মের 2000 সাল থেকে 2001 সালের মধ্যের কিছু সময়টাকে বোঝানো হচ্ছে এই সালটা, যেটা কয়েক শতক পর, মানে হচ্ছে এই যে সেকেন্ড মিলেনিয়াম, যেখানে হচ্ছে 2000 সাল কয়েক শতক পর, মানে ওই এখানটা ধরে নাও। তো ওই সময়টাতে সিন্ধু, হরপ্পা, সিন্ধি সরস্বতী সভ্যতা যেগুলো ছিল, সেই সভ্যতাগুলিকে প্রথম নগরায়ণ বলা হয়, প্রথম নগরায়ণ বলা হয়। যদি এই টাইম সম্পর্কে এই টাইম সম্পর্কে তোমাদের আরও ডিটেলস জানতে হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা পরবর্তী সময় তোমাদেরকে বুঝিয়ে দেব। তো এখানে দেখো, এখানে বিসিই মানে হচ্ছে বিফোর কমন এরা। এটাকে প্রথম আগে লেখা হতো বিসি, মানে বিফোর খ্রিস্ট, যে যীশু খ্রিস্টের জন্মের আগে। তো এটা ধর্মীয় সিস্টেম বলে ওটাকে একটু চেঞ্জ করা হয়েছে, বিসিই বলা হয়। মানে হচ্ছে যীশু খ্রিস্টের যে কোনো একটা পার্টিকুলার কেন একটা ধর্মকে নিয়ে বলবো, তাই এর জন্যে বিফোর কমন বিফোর কমন বিফোর কমন এরা, ইডি হচ্ছে এরা, বিফোর কমন এরা। আর আমরা যেটা রয়েছে 2026, এটাকে সিই ধরা হয়, কমন এরা ধরা হয়। তো ওটা হচ্ছে এর আগের, ওটা হচ্ছে এর পরের কমন এরা যেটা। তো এই ছিল এখানের মধ্যে। তো এখানে কি বলা হয়েছে, প্রথম নগরায়ণ যেগুলো ছিল, সিন্ধু, হরপ্পা সভ্যতা যেগুলো ছিল, তারপর হচ্ছে সিভিলাইজেশন বলা হয় এগুলোকে, সভ্যতাকে। অ্যাকচুয়ালি সভ্যতা মানে হচ্ছে কোনো একটা জায়গাতে ধরে নাও কিছু লোক সংখ্যা এখানের মধ্যে বসবাস করছে, তাদের সিস্টেমগুলো হচ্ছে পুরোপুরি একটু আলাদা। তো এই যে একটা জায়গাতে যে মানুষজন বেড়ে উঠছে বা তারা বসবাস করছে, এই জায়গাটাকে বলা হচ্ছে সভ্যতা। তো এই সভ্যতাগুলো ছিল যেগুলো হচ্ছে এগুলো ভেঙে পড়ে গিয়েছিল কিছুটা সময় পর। এর মধ্যে অনেক সময় নগর পরিত্যক্ত হয়ে যায়, আমরা কিছু জায়গায় মানুষ জীবনযাপন করতে থাকে, মানে ওইগুলা যেগুলো ছিল সিন্ধু, হরপ্পা, সিন্ধি সরস্বতী সভ্যতা, সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। আর মানুষ আবার পুনরায় গ্রামীণ জীবনধারা চলে যায়, মানে গ্রামে চলে যায়। ওইগুলা যেটা ছিল একটা সভ্যতা ছিল, ডেভেলপড হয়েছিল, কিন্তু পুনরায় তারা আবার গ্রামীণ জীবনধারায় চলে গিয়েছিল। আর এই যে তখন হরপ্পা সভ্যতার শহরভিত্তিক জীবন যাত্রা সবগুলো অদৃশ্য হয়ে যায়, মানে সবগুলো নষ্ট হয়ে যায়। যেমন হচ্ছে বিশাল কাঠামো, বড় দালান বাড়ি ছিল, সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে জনবহুল রাস্তা, ব্যস্ত বাজার, তারপর হচ্ছে পেশাভিত্তিক সম্প্রদায়, যেমন কামার, কুমোর, এই সবগুলাই এক সময় হারিয়ে গিয়েছিল। প্রণালী ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থার উপস্থিতি এবং সবকিছুর পেছনে ছিল একটা রাজ্য কাঠামো, যে সবকিছু একবার নষ্ট হয়ে গিয়েছিল। তো এই ছিল এখানের মধ্যে এগুলা। তারপর কি হয়েছে দেখো এখানের মধ্যে। তো খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের গাঙ্গেয় উপত্যকায় সিন্ধু অববাহিকা, দেখো প্রথম মানে হচ্ছে সেকেন্ড মিলেনিয়াম, মানে হচ্ছে দ্বিতীয় সহস্রাব্দের কিছু শতাব্দী পর হচ্ছে কি ছিল, সিন্ধু, হরপ্পা, তারপর হচ্ছে সিন্ধি সরস্বতী, এইগুলো ছিল এখানে। এই টাইম ধরে নাও, এখানে হচ্ছে 2000 থেকে কমে আসবে। তো তারপর হচ্ছে ফার্স্ট মিলেনিয়াম, এই সালটার কয়েক বছর পর, বা এখানে এই সালটার কয়েক বছর পর কি শুরু হয়েছিল, যেখানে হচ্ছে ভারতের
গঙ্গা উপত্যকায়, সিন্ধু অববাহিকায়, সিন্ধু নদীর অববাহিকার মধ্যে। অববাহিকা মানে হচ্ছে কি, এই রয়েছে নদী গিয়েছে, নদীর এই যে এই যে জায়গাগুলো রয়েছে, নদীর পাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে বোঝাচ্ছে। অববাহিকার মধ্যে ভারতের শহরায়নের এক নতুন প্রাণবন্ত পর্ব শুরু হয়। এখানে ধীরে 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 পুরো উপমহাদেশের মধ্যে, মানে পুরো ভারতের মধ্যে অন্যান্য অংশ ছড়িয়ে পড়ে। কি ছড়িয়ে পড়ে? সেখানে হচ্ছে ওই নগরায়ন, শহরায়নগুলা এক নতুন পর্ব শুরু করে দেয়, অর্থাৎ সেখানের মধ্যে মানুষ বসবাস করতে শুরু করে। আমরা কিভাবে এটি জানতে পারি? আমরা জানতে পারি এটাকে, এইগুলি কিভাবে, এটা হচ্ছে দুটি সূত্র থেকে আমরা জানতে পারি। একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক খনন কার্য করে, মানে খোদাই করে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র খুঁজে সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারি। আর অপরটা হচ্ছে প্রাচীন সাহিত্য থেকে। প্রাচীন সাহিত্যের মধ্যে কী রয়েছে? বৈদিক যুগের সাহিত্য রয়েছে, বেদ রয়েছে আমাদের কাছে, এইগুলো থেকে। তারপর হচ্ছে বুদ্ধের ধর্মগ্রন্থ রয়েছে, জৈনদের সাহিত্য রয়েছে, সেইগুলো থেকে আমরা ওই শহরগুলি সম্পর্কে আমরা বর্ণনা পেয়ে থাকি। এবার হচ্ছে এই নতুন পর্বকে প্রায়শই শহর, ভারতের দ্বিতীয় শহরায়ন বলা হয়। প্রথমটা কী ছিল? প্রথমটা ছিল হরপ্পা, তারপরে ছিল সিন্ধু অথবা সিন্ধি সরস্বতী সভ্যতা ছিল, আর পরবর্তীতে হচ্ছে গাঙ্গেয় 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 আমরা পেয়েছিলাম গাঙ্গেয় উপত্যকায় বা সিন্ধু নদীর অববাহিকার মধ্যে কিছু লোকজন বসবাস করতে শুরু করে, তো সেটাকে দ্বিতীয় নগরায়ন আমরা বলে থাকি। তো এই দ্বিতীয় নগরায়ন যেটা, সেটা সম্পর্কে এখানে আমরা জানতে পারবো। দেখে নাও জনপদ এবং হচ্ছে মহাজনপদ সমূহ। এখানে হচ্ছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের শেষের দিকে উত্তর ভারতের আঞ্চলিক সংস্কৃতি ধীরে ধীরে পুনর্গঠিত হতে শুরু করে। আবার ধীরে ধীরে প্রথমে নষ্ট হয়ে গিয়েছিল সিন্ধু সিন্ধু বা হচ্ছে হরপ্পা সভ্যতা এবং সিন্ধি সরস্বতী সভ্যতা। পরবর্তীতে আবার কি হয়েছে, উত্তর ভারতের মধ্যেই হচ্ছে কি, একটা ম্যাপ যদি তোমাদেরকে আমি দেখাই, এইটা হচ্ছে ম্যাপ। তো আমরা জানি কি, উপরের দিকটা সবসময় হচ্ছে নর্থ হয়, নর্থ মানে হচ্ছে উত্তর, আর এই দিকটা হচ্ছে পূর্ব, এই দিকটা হচ্ছে পশ্চিম, আর এই দিকটা হচ্ছে দক্ষিণ। তো এই যে রয়েছে ভারতের ম্যাপটা, ভারতের হচ্ছে এই দিকে গিয়েছে গঙ্গা নদী, এইদিকে হচ্ছে সিন্ধু নদ, আরও উপর দিকে হবে। তো এই যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোর কথাই বলা হচ্ছে, এই জায়গাগুলোতে কিছু শহর তৈরি হতে শুরু করে। দেখে নাও, উর্বর গাঙ্গেয় সমভূমির মহাজনপদগুলি বৃদ্ধি ও সমৃদ্ধিতে সহায়তা করেছিল। এইসব জায়গাগুলো খুবই উর্বর জমি ছিল, কারণ হচ্ছে এইদিকে নদী গিয়েছে, নদী যাওয়াতে এখানে হচ্ছে পলিমাটি সঞ্চিত হয়েছে, আর যার কারণে এখানে আমাদের লোকগুলার হচ্ছে কৃষিকাজে সবচেয়ে সহায়তা হয়েছে, যার জন্য এখানে আমাদের শহরগুলো তৈরি হয়েছিল। তো এটাই আমরা এখানে দেখব। তো এই ছিল এখানে মধ্যে উত্তর ভারত বলতে আমি এটাই বুঝিয়েছিলাম যে এই দিকটা উত্তর, মানে হচ্ছে পুরো ভারতের ঠিক মিডলে যদি আমি তৈরি করি, এই সাইডটাকে উত্তর দিক বলা হয়, এই সাইড, পুরো সাইডটাকে উত্তর দিক, এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। এখানে তো ভারতের ম্যাপটা আরও কিছুটা অংশটা এখানে আমাদের রয়ে গিয়েছে, যেটা এখানে পুরোপুরি দেখানো হয়নি। আমাদের শুধু একমাত্র উত্তর সাইডটা দেখানোর প্রয়োজন, তাই এর জন্য দেখানো হয়েছে। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখে নাও, পুনর্গঠিত শুরু করে মানুষ সমাজ বা গোষ্ঠী গঠন করেছিল, কিছু গোষ্ঠী গঠন করে মানুষ সমাজ তৈরি করে। সমাজ মানে তোমরা বুঝতে পারছো, গোষ্ঠী সেটাও বুঝতে পারছো, একাট্টা হয়ে যাওয়া মানুষ, সম্ভবত একটি সাধারণ ভাষা বা রীতিনীতির ভিত্তিতে। তখন প্রতিটি গোষ্ঠী এক একটি নির্দিষ্ট ভূখণ্ড বা জনপদের সাথে যুক্ত হয়ে ওঠে, যার নেতৃত্ব দিতেন একজন রাজা। তো এই যে গোষ্ঠী তৈরি হতো বা একটা সমাজ যে তৈরি হতো, সেটার নেতৃত্ব দিতেন, সেটা মেন লিডার ছিলেন একজন রাজা বা হচ্ছে শাসক বলা হচ্ছে। এবার এই যে উপরে আমরা জনপদ পেয়েছিলাম, জনপদ শব্দের অর্থটা কি? জনপদ শব্দের অর্থটা হচ্ছে মানুষ, মানুষ মানে হচ্ছে জন, আর তাদের পদ রেখেছেন, যার অর্থ হচ্ছে মানুষ বসবাস শুরু করেছেন, তো এটাকে বোঝাচ্ছে জনপদ। তো দেখো, জন মানে হচ্ছে মানুষ, তাদের পা রেখেছেন মানে এখানে বসবাস করতে শুরু করেছেন, তাই এর জন্য পুরো কথাটার জনপদ কথাটার অর্থ হচ্ছে মানুষ বসবাস শুরু করেছে। তারপর হচ্ছে মহাজনপদ সমূহ, সেটা আমরা একটু পরে বুঝতে পারবো, দেখে নাও।
বাণিজ্য বিস্তারের সাথে সাথে জনপদগুলির আয়তন বাড়তে থাকে। বাণিজ্য বাণিজ্য এখানের মধ্যে বাণিজ্য যেটা বিজনেস স্টার্ট হয়ে যায়, বিজনেস স্টার্ট হওয়ার সাথে সাথে হচ্ছে জনপদগুলো যে ছোট ছোট ছিল সেগুলো ধীরে ধীরে আকারে বড় হতে থাকে, এরিয়া আরও বড় হতে থাকে। তো এই এরিয়া বাড়তে বাড়তে অঞ্চলগুলো একে অপরের সাথে যুক্ত হতে থাকে, একজন আরেকজনের সাথে। মানে ধরে নাও এখানে কিছু লোকজন ছিল, এখানে কিছু লোকজন ছিল, পার্শ্ববর্তী একটা জায়গাতে আরও কিছু লোক ছিল। তো এদের বিজনেস করার কারণে এরা হচ্ছে ধীরে ধীরে এই এরিয়াটা ওরা বড় করে নেয়, একটা জনপদ তৈরি হয়ে যায় পুরোপুরি। তো খ্রিস্টপূর্ব অষ্টম এবং সপ্তম, অষ্টম মানে হচ্ছে 800 শতাব্দী বলা হয়েছে, মানে হচ্ছে 800 এবং হচ্ছে 700। এই সালটাতে এটা যীশু খ্রিস্টের জন্ম হওয়ার 8 বছর, মানে 800 বছর আগে, আর এখানে হচ্ছে 700 বছরের আগের কথা বলা হচ্ছে। কিছু প্রাচীন রাজ্যগুলি সম্পূর্ণভাবে যুক্ত হয়ে একটি বড় ইউনিট গঠন করে এবং যেগুলো মহাজনপদ নামে পরিচিত। তো দেখে নাও, এই ছিল একটা রাজ্য ধরে নাও, বা এই ছিল একটা জনপদ, অপর একটা জনপদ, এইভাবে অপর একটা জনপদ যুক্ত হয়ে যায়। তো একটা হচ্ছে মহাজনপদ তৈরি হয়ে যায়। মহাজনপদ, বড়গুলাকে মহাজনপদ বলা শুরু করা হয়। যদিও বিভিন্ন প্রাচীন লেখায় মহাজনপদগুলির ভিন্ন ভিন্ন তালিকা পাওয়া যায়, বিভিন্ন ধরনের তালিকা পাওয়া যায় মহাজনপদগুলির মধ্যে, তবুও সবচেয়ে প্রচলিত যেটা রয়েছে সেটা হচ্ছে 16 মহাজনপদ বা 16টি মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ বলা হয়। বিভিন্ন লিস্ট রয়েছে, আরও বিভিন্ন নামগুলো রয়েছে, সেগুলোকে না বলে যেটা সবচেয়ে বেশি প্রচলিত বা সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে সেটা হচ্ছে 16 মহাজনপদ নামে রয়েছে সেটা। এখানে বলা হয়েছে দেখে না, উত্তর পশ্চিম দিকের গান্ধার থেকে পূর্বে অঙ্গ পর্যন্ত এবং মধ্য ভারতের রসমক পর্যন্ত, বা যা হচ্ছে গোদাবরী নদীর এর কাছাকাছি ছিল। মানচিত্র দেখো, আমরা মানচিত্র দেখব। এরপর হচ্ছে আরও কিছু জনপদ থাকতে পারে, পাশাপাশি ছোট জনপদও স্বাধীনভাবে টিকে ছিল। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলি মহাজনপদ গঙ্গা সমভূমিতে কেন্দ্রীভূত ছিল তা লক্ষ্য করে। এর পেছনে বেশ কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে। তো এই গঙ্গা সমভূমির মধ্যে মহাজনপদগুলি তৈরি হওয়ার কারণটাই হচ্ছে কি, উর্বর গঙ্গা ছিল, সমভূমি কৃষির বিকাশ ছিল, এটা সমতল ভূমি ছিল, যার জন্য কৃষিকাজের জন্য খুবই সুবিধা ছিল। তারপর পাহাড় ও পর্বত অঞ্চলে লৌহ আকরিকের প্রাচুর্য ছিল, মানে লোহা সেখানের মধ্যে পাওয়া যেত। তো এই ছিল, এবং হচ্ছে কি সেটা বাণিজ্য করার জন্য খুব ভালো একটা নেটওয়ার্ক ছিল, তাই এর জন্যে ওই গঙ্গা সমভূমিটাকে মানে ওরা মেইন সেন্টার হিসেবে ধরে নিয়েছিল। এই দেখে নাও, এখানে যে বলা হয়েছিল গঙ্গা সমভূমি কেন্দ্রীভূত, এই ছিল এখানের মধ্যে। আরও এখানে বলা হয়েছে দেখে নাও, এই নতুন রাষ্ট্রগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মগধ, কুশল, বৎস। এগুলো হচ্ছে এক একটা রাষ্ট্রের নাম, এছাড়া আজকের কোন কোন শহরগুলির সাথে এগুলির মিল রয়েছে আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো। আর বলা হয়েছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভারত অধ্যায়ের মধ্যে 5.4 এর মধ্যে মানচিত্রের মধ্যে দেখার জন্য বলা হয়েছে। তাহলে উভয় মানচিত্রের স্থানের নাম এবং সাধারণ সেগুলির একটি তালিকা তৈরি করতে পারবে। তো তৈরি করো, তোমার মতে এর তাৎপর্য কি? তো এই ছিল এখানের মধ্যে। দেখো, এখানের মধ্যে একটা বিষয় আলোচনা করা হয়েছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা। বলা হয়েছিল এই রাজধানীগুলির অধিকাংশ ছিল বড় আকারের এবং সুদৃঢ়ভাবে সুরক্ষিত ছিল, খুবই সুরক্ষিত ছিল প্রাচীরের বাইরে। প্রাচীর তো ছিল, প্রাচীর মানে হচ্ছে বাউন্ডারি ছিল, আর বাউন্ডারিগুলার সাধারণত পরীক্ষা থাকতো। পরীক্ষা মানে হচ্ছে ধরে নাও এখানে একটা বড় বিল্ডিং বা এখানে রাজধানীটা রয়েছে, তার চারিপাশে এখানে তো উঁচু প্রাচীর থাকতোই, আর সাথে এখানে হচ্ছে ড্রেন করে দেওয়া হতো, অনেক বড় করে ড্রেন করে দেওয়া হতো, এখানে জল থাকতো, আর এখানে হচ্ছে একটি শুধুমাত্র রাস্তা যাওয়া আসার থাকতো। তো এর কারণে কি ছিল, এর কারণে ছিল প্রতিরক্ষা করার কাজটা মানে খুবই ইজি হয়ে গিয়েছিল, মানে দেখাশোনা করার জন্য খুবই ভালো একটা সিস্টেম ছিল। সেটা এখানে আমরা পাবো, দেখে নাও যে প্রায় প্রাচীরের মধ্যে দিয়ে প্রবেশের জন্য দরজাগুলি থাকতো, সেগুলি ইচ্ছাকৃতভাবে সরু তৈরি করা হতো, মানে রাস্তাগুলা খুবই
এই যে দরজাগুলো হতো সেগুলো হচ্ছে খুবই ছোট করে দেওয়া হতো, কারণ হচ্ছে কি প্রহরীরা যারা পাহারাদার তাদের হচ্ছে ইজি হয়ে যেত, শহরে প্রবেশ করছে এবং শহর থেকে বেরিয়ে যাচ্ছে মানুষ বা পণ্য চলাচলের নিয়ন্ত্রণটাকে মানে নিয়ন্ত্রণ করতে পারতো, মানে হচ্ছে সেটা কন্ট্রোল করা যেত। আমরা অনেক সময় শপিং মলের মধ্যে আমরা দেখতে পাই এখানে যে দাঁড়িয়ে থাকে সিকিউরিটি, তো ওই সিকিউরিটি যারা প্রহরীরা যারা থাকে তাদের হচ্ছে চেক করতে সুবিধা হয়ে যায় এই সরুভাবে রাস্তা করলে। তো আশ্চর্যের বিষয় হলো এই প্রাচীর রাজধানীগুলির বেশিরভাগই আজও জীবন্ত শহর হিসেবে টিকে আছে। সেই শহরগুলো এখনও রয়েছে। সেই শহরগুলো হচ্ছে কত বছরের পুরনো, প্রায় হচ্ছে 2500 বছরের পুরনো এই শহরগুলো, বর্তমানে যেগুলো আধুনিক শহরগুলো রয়েছে। তো আমি তোমাদেরকে এখানের মধ্যে কিছু জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে পরীক্ষা সম্পর্কে একটু ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো তোমরা যদি এখানে তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটি ছবি, যে এখানের মধ্যে হচ্ছে এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদের ছবি। আর তার পাশে খনন করা খাল দেখতে পাচ্ছ, এটি একটি হচ্ছে পরিখা, মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিল্ডিংটা, আর তার চারিপাশে এখানে দেখো খাল কাটা রয়েছে, আর এইদিকে হচ্ছে সরু রাস্তা রয়েছে। তো এটা হচ্ছে এই বিল্ডিংটাকে সুরক্ষিত রাখার জন্য এইভাবে খাল কাটা হয়েছে, যাতে এখানে শত্রুপক্ষ এখান থেকে ডাইরেক্ট ইজিলি না আসতে পারে, তাই এর জন্যে। তো এইগুলাকে হচ্ছে পরিখা বলা হয়। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ঠিক এইভাবেই বিল্ডিংগুলো থাকে, এই পাশেগুলো হচ্ছে পরিখা, এইগুলাকে পরিখা বলা হয়। আর এইদিকে বাউন্ডারি নেই এই বিল্ডিংটার ক্ষেত্রে, এটা হচ্ছে শুধুমাত্র ওই জলটাকে বোঝানোর জন্য আমি করে রেখেছি এখানে, বাকি হচ্ছে বাউন্ডারি থাকবে। বা এখানে দেখতে পাচ্ছ এখানে বাউন্ডারির মতো রয়েছে, এখানে পিলার রয়েছে, এখানে হচ্ছে এই জায়গাগুলোতে রয়েছে দেখতে পাচ্ছ দেওয়ালগুলি। তো কি হচ্ছে শত্রুরা ডাইরেক্ট এখানে আসতে পারবে না, তাদের হচ্ছে কষ্ট হবে। তো এইগুলাকে পরীক্ষা বলা হয়। তো এই সিস্টেমগুলো কোথায় ছিল? এই সিস্টেমগুলো অনেক আগে ছিল, যেটা হচ্ছে প্রায় হচ্ছে 800 ইয়ার্স এগো, যিশু খ্রিস্টের জন্মের 800 বছর আগেই এরকম সিস্টেম ছিল। তো এইগুলা করা হতো প্রহরীরা ইজি হওয়ার জন্য, তারা যাতে কন্ট্রোল রাখতে পারে, সুরক্ষিত রাখতে পারে রাজধানীটাকে, এর জন্য। এবার হচ্ছে প্রাথমিক গণতান্ত্রিক ঐতিহ্য। তো তোমরা এর আগের বইয়ে অর্থাৎ ভারতের সাংস্কৃতিক শিকড়, যেটা তোমাদের ক্লাস 6 চ্যাপ্টার ছিল, সেটার মধ্যে সভা এবং সমিতি দুটি শব্দ তোমরা দেখেছিলে। তো দেখো, প্রত্যেকটি জনপদ সভা বা সমিতি নামে এক ধরনের পরিষদ ছিল, কাউন্সিল থাকতো, একটা টিম ছিল, যেটাকে সভা বা সমিতি বলা হতো এই প্রতিটি জনপদের মধ্যে। তো সভা এবং সমিতি ছিল, সেটা সম্পর্কে আমরা কোথা থেকে আমরা জানতে পারি? সেটা আমরা বেদের মধ্যে পেয়েছি, ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থের মধ্যে আমরা পেয়েছি সভা এবং হচ্ছে সমিতি, এই দুটি শব্দ। তো এই যে পরিষদ এই যে পরিষদ মানে এই যে জনপদগুলার যে একটা টিম ছিল বড়, সেই টিমগুলোর মধ্যে বেশিরভাগই ছিল প্রবীণ লোকেরা, অভিজ্ঞ ব্যক্তিরা, যারা হচ্ছে বয়স্ক লোক, যারা জ্ঞানী, ওরা ছিল এই কাউন্সিল বা পরিষদের মেম্বার বা সদস্য বলতে পারি। তারা হচ্ছে রাজা রাজা তিনি নিজের ইচ্ছে মতো বা খেয়াল খুশি মতো শাসন করার অনুমতি পেতেন না। তো এখানে এই ছিল তোমাদের মানচিত্রটা, যেখানের মধ্যে ওই ওই রাজ্যগুলির নাম এখানে রয়েছে, কিন্তু যেগুলো জনপদ গড়ে উঠেছিল এক একটা জনপদের তোমরা সেটা দেখে নেবে। এখানে হচ্ছে ষোড়শ মহাজনপদের মানচিত্র। ষোড়শ মানে হচ্ছে 16 মহাজনপদ, 16টি মহাজনপদ এখানের মধ্যে রয়েছে। তো এখানে কি ছিল উপরে দেখে নাও, এখানের মধ্যে ছিল যে খেয়াল খুশি মতো শাসন করার অনুমতি হতো না, মানে রাজারা নিজেদের মন মতো তারা হচ্ছে রাজত্ব করতে পারবেন না, বা তাদের ইচ্ছে খুশি মতো রাজ্যটাকে চালাতে পারবেন না। তার জন্য হচ্ছে দেখে নাও, যদি একজন ভালো ভালো যদি একজন শাসক হন, তাহলে তিনি মন্ত্রী আর প্রশাসকদের কাছ থেকে নয়, শুধুমাত্র তারা হচ্ছে ওই সবার কাছ থেকে
সবার কাছ থেকে পরামর্শ নিয়ে ওরা রাজ্যটাকে চালাবেন। সবার কাছ থেকে মানে হচ্ছে এই যে এখানে সভা এবং সমিতি যে তৈরি হয়, যেখানে হচ্ছে কি প্রবীণ নাগরিক থাকেন বা অভিজ্ঞ ব্যক্তি থাকেন বা প্রবীণ মানে হচ্ছে বয়স্ক লোকেরা যারা থাকেন, ওদের কাছ থেকে তিনি পরামর্শ নিয়ে রাজ্যটাকে চালাতেন। শুধুমাত্র ওনার যে মন্ত্রীরা রয়েছে ওরা নয়। তো এখানের মধ্যে সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়। তো আসলে কিছু প্রাচীন লেখায় উল্লেখ আছে, যদি কোনো রাজা অযোগ্য হন, মানে কিছু প্রাচীন লেখা মানে কিছু কিছু জায়গাতে আমরা লেখা পাই যেখানে বলা হয়েছে কি, যদি কোনো রাজা অযোগ্য হয়ে যান, মানে রাজ্যটা চালানোর জন্য সঠিক লোক না হয়ে থাকেন, তাহলে ওনাকে কিন্তু অপসারণ করা হয়, মানে ওনাকে রাজার পদ থেকে বাতিল করা হয়। তো তবে এমনও নয় যে এই আইনটা চিরাচরিত বা এই আইনটা যে পার্মানেন্ট ছিল, এমনও নয়। তো আমাদের মনে রাখতে হবে যে প্রাচীন সময়ের যেসব তথ্য আমাদের কাছে আছে তা হচ্ছে অসম্পূর্ণ। যেগুলো আমাদের কাছে রয়েছে লেখালেখি, সেগুলো পুরোপুরি সম্পূর্ণ নয়, সেগুলো হচ্ছে অসম্পূর্ণ আমাদের কাছে রয়েছে। রাজনৈতিক ব্যবস্থার দিক থেকে জনপদগুলি মৌলিক নীতির সম্প্রসারণ এবং কোথাও কোথাও প্রকৃত অর্থে রাজতন্ত্র ছিল, যেখানে হচ্ছে রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এখানে দেখো এই 16 মহাজনপদগুলির মধ্যে রাজাই ছিলেন সবচেয়ে ক্ষমতার অধিকারী। আবার কিছু কিছু জায়গাতে ছিলেন সাধারণ জনগণ। আমরা সেটা পরবর্তীতে আমরা পাবো। এখানে ছিল, দেখে নাও, যাকে সহায়তা করত মন্ত্রী প্রবীণদের একটি সভা পদ বংশানুক্রমিক। এখানে মধ্যে ইম্পর্ট্যান্ট কিছু কথা রয়েছে, দেখে নাও। রাজা ছিলেন মেইন সবচেয়ে ক্ষমতার অধিকারী, কিন্তু তিনি সহায়তা পেতেন মন্ত্রী আর হচ্ছে প্রবীণ লোকেদের কাছ থেকে। প্রবীণ মানে হচ্ছে বৃদ্ধ লোকেদের কাছ থেকে, যারা খুব জ্ঞানী ছিলেন তাদের কাছ থেকে। সাধারণত পূর্ববর্তী রাজার পুত্রই হচ্ছে রাজা হতেন, মানে যে আগে রাজা ছিল ওনার পুত্রই পরবর্তী সময় রাজা হতো। আর রাজা কর বা রাজস্ব আদায় করতেন। তো এই জায়গাতে একটু দেখো, এই জায়গাতে হচ্ছে কর যেটা সেটাকে বলা হয় ট্যাক্স, আর রাজস্ব সেটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউ। তো এখানের মধ্যে হচ্ছে কি, এই এই যে ট্যাক্স যে কথাটা, সেটা হচ্ছে কিন্তু এখানে ইনক্লুড রয়েছে, এখানে রেভিনিউর মধ্যে আসবে। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চার্জ, যেমন হচ্ছে বর্তমান যুগে আমরা জিএসটি পে করে থাকি, বিভিন্ন হচ্ছে ধরে নাও এক্সাম ফি আমরা দিয়ে থাকি। এদিকে হচ্ছে রেভিনিউর মধ্যে হচ্ছে ওই পুরো ট্যাক্স সেটাও রেভিনিউর মধ্যে আসে। আর হচ্ছে বিভিন্ন ধরনের চার্জেস, ফাইন যেগুলো করা হয়। তারপর হচ্ছে পরিবহন করা হয়, পরিবহনের হচ্ছে একটা চার্জ থাকে। তারপর হচ্ছে প্রপার্টি, জমির কর। তারপর হচ্ছে জরিমানা। এইসব কিছু মিলে এটাকে বলা হয় রেভিনিউ, মানে হচ্ছে রাজস্ব আদায় বা রাজস্ব আয়। আর এদিকে হচ্ছে রাজা কর, মানে হচ্ছে ট্যাক্স, বিভিন্ন ধরনের ট্যাক্স। তো এইগুলো করতেন কে? রাজা করে থাকতেন। তাদের রাজধানীর পাশে মজবুত দুর্গ তৈরি করতেন। তিনি ওইটা ইনকাম করার পর বা ওই টাকা নিয়ে তিনি কি করতেন, রাজধানীর পাশে রাজারা হচ্ছে মজবুত দুর্গ নির্মাণ করতেন, আইন শৃঙ্খলা রক্ষা করতেন। প্রয়োজন হলে নিজেদের অঞ্চল রক্ষার জন্য প্রতিবেশীদের সাথে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী রাখতেন। তো এই সেনাবাহিনী রাখার জন্য যে খরচাটা, সেটা কোথা থেকে পেতেন? এই ট্যাক্স থেকে পেতেন। মগধ বর্তমানে বিহারের একটি অংশে অবস্থিত রয়েছে। মগধ যে রাজ্যটা, সেটা। কুশল বর্তমানে হচ্ছে কি উত্তরপ্রদেশের একটি অংশ রয়েছে। অবন্তী হচ্ছে বর্তমানে মধ্যপ্রদেশের একটি অংশ রয়েছে। রাজ্যগুলি ছিল সেই সময়ের সবচেয়ে বেশি শক্তিশালী রাজ্য। তাহলে এখানে দেখো, শক্তিশালী রাজ্যগুলোর নাম কি? শক্তিশালী রাজ্যগুলোর নাম হচ্ছে মগধ ছিল, তারপর কুশল ছিল, অবন্তী ছিল। এই তিনটি রাজ্য খুবই শক্তিশালী ছিল। তারপর দেখো, তবে অন্তত দুটি মহাজনপদ ব্রিজি ও মল্লতে, ব্রিজি একটি আর মল্ল একটি, এই দুটি ছিল ভিন্ন ধরনের শাসন ব্যবস্থা। কী ধরনের শাসন ব্যবস্থা? এই রাজ্যগুলির সভা সমিতি ক্ষমতা ছিল বেশি,
সভা এবং সমিতির ছিল বেশি। আমরা এর আগেরগুলোতে যতগুলোতে দেখেছি সেগুলোতে মেন ছিল রাজা, মেন ছিলেন রাজা, মেন ছিলেন রাজা, উনি সব কিছু দেখাশোনা করতেন। কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি মেন বা সবচেয়ে ক্ষমতার অধিকারী যিনি, সেটা হচ্ছে সভা বা সমিতি। এবার সভা বা সমিতি কীভাবে তৈরি হতো আমরা এর আগে পড়েছিলাম। সভা এবং সমিতি যে তৈরি হতো সেটা হচ্ছে প্রবীণ যারা নাগরিক ছিলেন বা প্রবীণ যারা লোক ছিলেন ওনারা মিলে একটা টিম তৈরি হতো, যেটা হচ্ছে পরিষদ বলা হতো বা সভা বা সমিতি বলা হতো। তো এই সভা বা ওই প্রবীণ লোক যারা ছিলেন ওরাই ছিলেন এই রাজ্যের সবচেয়ে ক্ষমতা বেশি ছিল ওদের কাছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আলোচনা করে, গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো আলোচনা করে প্রয়োজনে ভোটের মাধ্যমে নেওয়া হতো, ভোট দিয়ে নেওয়া হতো। আশ্চর্যজনকভাবে রাজা নির্বাচনও এই সভার মাধ্যমেই হতো। রাজা যে নির্বাচন করা হতো সেই নির্বাচন করার সিস্টেমটা হতো এইভাবে, আলোচনার মাধ্যমে বা ভোটের মাধ্যমে সেই রাজা সিলেক্টেড হতেন। কিন্তু এর আগে আমরা যেটা দেখেছি যে সাধারণত পূর্ববর্তী রাজার পুত্রই হচ্ছে রাজা হতেন, মানে হচ্ছে রাজার ছেলেই রাজা হতেন। কিন্তু এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আশ্চর্যজনকভাবে সেটা হচ্ছে কি যে নির্বাচনের মাধ্যমে বা আলোচনার মাধ্যমে রাজা তৈরি করা হতো। এর মানে এই ধরনের মহাজনপদগুলি বলা হতো গণ বা সংঘ, যেখানে রাজতন্ত্র ছিল না, ছিল কিছুটা গণতান্ত্রিক, মানে হচ্ছে সাধারণ জনগণের কথা মাধ্যমে যে রাজ্য চলতো সেটাকে গণতান্ত্রিক বলা হচ্ছে, সেটা রাজতন্ত্র ছিল না। এই সবার সদস্যরা রাজা নির্বাচন করতেন, এই সবার সদস্যরা রাজা নির্বাচন করতেন। এবার এখানে রাজার ছেলে রাজা হতেন না, কোনগুলোতে ব্রিজি এবং মল্লতে বা আরও কয়েকটি যে রয়েছে রাজ্য সেগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন কারা, তারা হচ্ছে সবার যে সদস্যরা ছিলেন তারা, পণ্ডিতরা কার্যত প্রায়শই এগুলিকে, অর্থাৎ এটা হচ্ছে বর্তমান যুগের যে পণ্ডিতরা তারা হচ্ছে প্রাথমিক প্রজাতন্ত্র বলে অভিহিত করেছেন ব্রিজি এবং মল্লকে। এটা হচ্ছে বৎস মহাজনপদের রাজধানী কৌশাম্বীর একটি ইমারতের ধ্বংসাবশেষ। এখানে ইমারত ছিল, বিল্ডিং ছিল, যেটা হচ্ছে কিছুটা ধ্বংস হয়ে গিয়েছে। সেই ধ্বংসাবশেষের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ বৎস মহাজনপদের। তো এটা কত সাল আগের সেটা দেখতে পাচ্ছ। আরও নতুন উদ্ভাবন, আরও কিছু উদ্ভাবন হয়েছিল, সেটা কি কি এখানে আমরা দেখতে পারবো। তো দেখো এখানের মধ্যে আমরা ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি নামক একটা আমরা চ্যাপ্টার পেয়েছিলাম। সেই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখেছিলাম যে পরবর্তী বৈদিক, বৌদ্ধ এবং জৈন মতবাদ এই নতুন মতাদর্শগুলো তাদের নিজস্ব সাহিত্য এবং শিক্ষা ছড়িয়ে দেয়। এই শিক্ষা ছড়িয়ে পড়েছিল পণ্ডিত, সন্ন্যাসী ও ভিক্ষুকদের দ্বারা, যারা পুরো ভারত ভ্রমণ করতেন এবং তীর্থযাত্রা করতেন। তো এটা পরবর্তী সময়ে আমরা সেখানে পেয়েছিলাম যে পরবর্তী বৈদিক, বৌদ্ধ এবং জৈন মতবাদ যেগুলো ছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওরা নিজস্ব একটা সাহিত্য রচনা করত। শিক্ষার মাধ্যমে ওরা ওদের যে কিছু মতবাদ ছিল বা মতাদর্শগুলো ছিল সেগুলা পুরো ভারতে ছড়িয়ে দিয়েছিল। কাদের মাধ্যমে? পণ্ডিতদের মাধ্যমে, সন্ন্যাসীদের মাধ্যমে, ভিক্ষুকদের মাধ্যমে, যারা পুরো ভারত ভ্রমণ করতেন ওনাদের মাধ্যমে। তো তার পরবর্তী সময়ে দেখো এখানে কি রয়েছে, বলা হচ্ছে প্রযুক্তির ব্যবহার ছাড়া নগরায়ণ সম্ভব নয়। তো নগরায়ণ, প্রযুক্তির ব্যবহার করে করে কিন্তু নগরায়ণ সম্ভব হতো। নগরায়ণ মানে হচ্ছে সেটা ডেভেলপড হতে থাকতো শহরগুলা। তো হরপ্পা সভ্যতায় তামা, ব্রোঞ্জ গলিয়ে ধাতব কাজ করতে পারদর্শী ছিল। তো হরপ্পা সভ্যতা যেটা সেই সময় ছিল তামা এবং ছিল ব্রোঞ্জ। আর পরবর্তী দ্বিতীয় নগরায়নের মধ্যে এসে যে নতুন জিনিসটা ওরা ব্যবহার করতে শুরু করে সেটা হচ্ছে লোহার ব্যবহারটা শুরু করে, সেটাকে গলিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করতো। কী কী যন্ত্রপাতি তৈরি করতো আমরা সেটা এখানে দেখতে পারবো। যেমন হচ্ছে তরোয়াল তৈরি করতে পারতো, বর্ষা, তীর, ঢাল এইগুলো তৈরি করতো, যেগুলো লোহার তৈরির কারণে ব্রোঞ্জের তুলনায় হালকা ছিল এবং সেগুলো বেশি ধারালো হতো। তো লোহা দিয়ে অস্ত্র তৈরি করার কারণটা কী ছিল? কারণটা ছিল এরা অন্যান্য যে ব্রোঞ্জ বা হচ্ছে তামা সেগুলো থেকে হালকা হয়ে যেত এবং বেশি ধারালো হতো এবং বেশি কার্যকারী ছিল, সবচেয়ে বেশি কাজ করা যেত বা ভালো ছিল। তো এটা হচ্ছে কি দ্বিতীয় নগরায়নের ক্ষেত্রে, অর্থাৎ 16 মহাজনপদের সময়ে কিন্তু লোহার ব্যবহারটা প্রচলিত হয়ে যায়। এর আগে এর লোকেরা তারা হচ্ছে লোহা ব্যবহার জানতো না, তারা হচ্ছে তামা এবং ব্রোঞ্জ ব্যবহার করতে পারতো। এবার এখানে আমরা যদি আরও দেখি তাহলে আমরা দেখতে পাবো যে
এর ফলে মানে এখানে ওরা তরোয়াল, বর্শা, তীর, ডাল এগুলো ব্যবহার করতে শুরু করেছে। তো ধীরে ধীরে হচ্ছে মহাজনপদগুলির মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং মানে যুদ্ধগুলো হচ্ছে ঘন ঘন হতে শুরু করে, ভয়াবহ ছিল তা বলা কঠিন। তবে যুদ্ধের কিছু প্রমাণ পাওয়া গিয়েছিল, যেগুলো হচ্ছে কখনো কখনো বড়, কখনো কখনো জোট গড়ে উঠতো, আর কখনো কখনো সাময়িক যুদ্ধ হয়ে যেত, আবার কখনো সংঘর্ষ থেকে নতুন রাজ্য এবং সাম্রাজ্য গড়ে উঠতো, যা আমরা পরে দেখব, পরবর্তী চ্যাপ্টারগুলিতে আমরা জানতে পারবো। আর এখানের মধ্যে একটা জিনিস রয়েছে, দেখে নাও, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখছি। দেখে নাও, তখন সময় হচ্ছে প্রথম যে ভারতের মধ্যে মুদ্রা তৈরি হয়, মানে কয়েন তৈরি হয়, সেটা হচ্ছে রূপোর ছিল, রূপা দিয়ে তৈরি, সিলভারের ছিল, এক ধরনের নরম ধাতু ছিল, যার কারণে তার উপর প্রতীক বসানো যেত, মানে সিম্বল বসানো যেত। সেই মুদ্রাগুলোর নাম ছিল পাঞ্চ মার্কড কয়েন বা বেঙ্গলিতে ছাপ মারা মুদ্রা, এগুলো বলা হয়েছিল। এগুলো ছিল ছাপ মারা মুদ্রা। এখানে ছাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছ, পরবর্তীতে আমি ছবি দেখিয়ে দেবো। আর পরবর্তীকালে হচ্ছে তামা, সোনা, অন্যান্য ধাতু দিয়ে মুদ্রা বানানো ব্যবহার হয়। আর এইগুলা হচ্ছে প্রতিটি মহাজনপদ নিজস্ব মুদ্রা তৈরি করতো, মানে হচ্ছে এক একটি যে জনপদ ছিল বা মহাজনপদ ছিল, তারা হচ্ছে আলাদা আলাদা নিজ নিজ মহাজনপদের আলাদা আলাদা মুদ্রা তৈরি করা স্টার্ট করে দিয়েছিল। কিন্তু প্রতিবেশী রাজ্যগুলিতে এই মুদ্রা বাণিজ্যের মাধ্যমে হিসেবে ব্যবহার হতো। যেমন হচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারত আর বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি, বাংলাদেশের মুদ্রাগুলো যেমন হচ্ছে ইন্ডিয়াতে চলে না, কিন্তু হচ্ছে তখন সময়কার অন্য মহাপদ মহাজনপদ যেগুলো ছিল, সেগুলো হচ্ছে একটি অপরটির কয়েন কিন্তু আবার চলতো ঠিকই, সেটা বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছিল, চলো অন্বেষণ করি, প্রতিটি করে টিক দেবে, হ্যাঁ হলে আর না হলে ক্রস দিবে। তো এখানে হচ্ছে প্রথম নগরায়ণ, এখানে হচ্ছে দ্বিতীয় নগরায়ণ। তো গঙ্গা সমতল ভূমি, প্রথম নগরায়ণ ছিল না, দ্বিতীয় নগরায়ণ স্টার্ট হয়েছিল। বুদ্ধ মঠ হরপ্পা বা প্রথম নগরায়ণের মধ্যে ছিল না, পরের যে দ্বিতীয় নগরায়ণ হয়েছে সেখানে ছিল। সাহিত্য ছিল না, এখানে সাহিত্য ছিল। বাণিজ্য এখানে ছিল, এখানেও ছিল। বাণিজ্য তখনও ছিল, প্রথম নগরায়ণের ক্ষেত্রেও ছিল। যুদ্ধ সেখানে তেমন ছিল না, কিন্তু এখানে এসে যুদ্ধ হতো। তামাব্রুঞ্জ এখানে ব্যবহার হয়েছে, এখানেও ব্যবহার হতো দ্বিতীয় নগরায়ণে। আর লোহা ব্যবহার তো এখানে হতো না, আর এখানে হতো। তো প্রথম নগরায়ণ আমরা বইয়ের প্রথম দিকে, এই চ্যাপ্টার প্রথম দিকে আমরা পেয়েছিলাম যে প্রথম নগরায়ণের টাইমটা কোন সময়, যখন হচ্ছে সিন্ধু হরপ্পা সভ্যতা বা সিন্ধু সরস্বতী যে সভ্যতা, সেইগুলোকে প্রথম নগরায়ণ বলা হয়। আর দ্বিতীয় নগরায়ণ হচ্ছে 16 মহাজনপদ, এখান থেকে শুরু হচ্ছে। তারপর হচ্ছে বর্ণজাতি প্রথা। তো এটা হচ্ছে মানব সমাজ সভ্যতার উন্নতির সাথে সাথে ধীরে ধীরে জটিল হয়ে উঠেছিল। আর সেখানের মধ্যে উন্নতির সাথে সাথে সমাজে বিভিন্ন দলে ভাগ হয়ে যায়। এই ভাগ হতে পারে বিভিন্ন বর্ণ পেশার মাধ্যমে অথবা অন্য যে কোনো ভিত্তিতে। উদাহরণস্বরূপ, কিছু দল ছিল শাসন কার্য করত বা প্রশাসনের দায়িত্বে ছিল, কিছু ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত ছিল মানুষ, আর কেউ ছিল শিক্ষাক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে, নগর পরিকল্পনা, কৃষিকাজ, হস্তশিল্প, শিল্পকলা ইত্যাদি নানা কাজে যুক্ত ছিল। এবার এই কাজের অনুসারে ধীরে ধীরে সেগুলো ভাগ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কামাররা বিভিন্ন কাজ করছে, দাতব কর্মশালা, শ্রমিকরা বিভিন্ন কাজ করছে, আর এখানে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, এরকম দেখা যাচ্ছে, এখানে কাজ করছে। এগুলো হচ্ছে পাঞ্চ মার্কড ছাপ মারা মুদ্রা, যেগুলো দেখতে পাচ্ছ, মুদ্রাগুলোকে ছাপ মারা রয়েছে এইগুলা। এবার এখানে দেখো, তাহলে এই যে সমাজের মধ্যে লোকের কাজের অনুসারে বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়, সেটাকেই বলা হচ্ছে কি জাতি। তো সমাজকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছিল। একটি ছিল জাতি, যারা নির্দিষ্ট কোনো পেশার সাথে যুক্ত ছিল, তাদেরকে আলাদা আলাদা করা হয়েছিল। উদাহরণস্বরূপ কৃষিকাজ, ধাতু দিয়ে কাজ, ব্যবসা বাণিজ্য বা কোনো কোনো কারুশিল্পের দক্ষতা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসতো। তো যে কাজটা করতো সেটা হচ্ছে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে চলে আসতো। প্রায়শই একটি জাতি আবার ছোট ছোট উপজাতিতে বিভক্ত হতো, যাদের নিজস্ব নিয়মকানুন থাকতো, আর যেমন বিবাহের নিয়ম, উৎসব পার্বণের প্রথা, খাদ্যাভ্যাস, সেগুলা। তো এখানে দেখো, এখানে ছিল জাতি ব্যবস্থা। তো এখানে ধরে নাও একটি জাতি ছিল, তারা একটা কাজ করত, একটা নির্দিষ্ট কাজ করত। সেই কাজটা হচ্ছে
সেই কাজটা হচ্ছে তার যে পূর্বপুরুষ যেটা করতো সেও সেই কাজটা করে, সেও সেই কাজটা করে। তো ওরা একটা জাতি হয়ে গেল। পরবর্তীতে এখান থেকে আরো উপজাতিতে ভাগ হয়ে যেত, আরো আলাদা আলাদা কাজ অনুসারে আলাদা ভাগ হয়ে যেত, যাদের মধ্যে কি বিভিন্ন ধরনের উৎসবের পার্বণের প্রথা, উৎসব পালনের কথা, খাদ্যাভ্যাস, তারপর হচ্ছে বিবাহের নিয়ম, সেগুলো আলাদা আলাদা হয়ে যেত। এখান থেকে ধরে নাও অপর একটা জাতি, তাদের আলাদা কাজ ছিল, সেখান থেকে তারা আলাদা হয়ে যেত, তাদের রীতিনীতি আলাদা হয়ে যেত। এখান থেকে আরো ছোট ছোট পার্ট হয়ে গেল, এইভাবে জাতি পার্ট হয়ে গিয়েছিল, এইভাবে জাতি পার্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে পরবর্তীতে আরেকটা বিভাগ ছিল, জাতির পাশাপাশি আরেকটা বিভাগ ছিল যাকে বলা হয় বর্ণ। এই ধারণাটা বৈদিক যুগের পাঠ্য থেকে এসেছে। আমরা বর্ণ পেয়েছিলাম: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটার মধ্যে ব্রাহ্মণ যারা ছিল তারা ছিল জ্ঞানী, তারা হচ্ছে বিভিন্ন শিক্ষা দীক্ষাটাকে ওরা রক্ষণাবেক্ষণ করতো, নানা ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে তাদের দায়িত্ব ছিল। আর ক্ষত্রিয়রা ছিল দেশের সুরক্ষা করত, সমাজের রক্ষা করত, প্রয়োজনে যুদ্ধে অংশ নিত। আর বৈশ্যরা ছিল বিজনেস করত, ব্যবসা বাণিজ্য করত, কৃষিকাজ করত। আর শূদ্ররা ছিল সেরা হচ্ছে কারিগর ছিল, ছুতার ছিল, শ্রমিক ছিল। তো এরা হচ্ছে শূদ্ররা হয়ে যেত। এই ছিল চারটি পার্ট, যেটা হচ্ছে আমরা বৈদিক যুগের পার্ট থেকে আমরা জানতে পারি, আমরা বেদ থেকে জানতে পারি। আর জাতি যেটা সেটা বললাম, সেটা কীভাবে পার্ট হয়েছিল, কাজের অনুসারে বিভিন্নভাবে আলাদা আলাদা পার্ট হয়ে গিয়েছিল। কিন্তু দেখো এখানেও যদি আমরা চারটি বর্ণ যদি আমরা দেখি, সেখানে কাজের অনুসারেই আলাদা আলাদা হয়ে গিয়েছে। তারপর রয়েছে, মনে রাখতে হবে, আমরা একটা ইংরেজি শব্দ কাস্ট আমরা সম্পর্কে জেনেছিলাম। সেই কাস্ট শব্দটা হচ্ছে পর্তুগিজ শব্দ থেকে কিন্তু এসেছে, পর্তুগিজ শব্দ থেকে এসেছে। এখানে ষোড়শ শতাব্দীতে মানে হচ্ছে 1600 খ্রিস্টাব্দীতে ভারতে পর্তুগিজরা ভ্রমণ করতে আসে। আর তারা হচ্ছে জাতিকে বা ভারতীয় সমাজকে বোঝানোর জন্য তারা একটা শব্দ ব্যবহার করে, যেটা হচ্ছে কাস্ট শব্দটা ব্যবহার করে। তো শব্দটি শুধু বর্ণ বোঝাতে ব্যবহার করা উচিত। আমরা বর্ণ, এই যে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই কথাটা ব্যবহার করার জন্যই আমরা কাস্ট শব্দটা ব্যবহার করা আমাদের উচিত। অধিকাংশই মনে করেন এটি জাতি বোঝাতে ব্যবহৃত হয়, এটি অনেকে মনে করেন জাতি বোঝাতে, কিন্তু না, সেটা হচ্ছে বর্ণ বোঝাতে ব্যবহার করেন। আবার কেউ কেউ মনে করেন কাস্ট শব্দটি বর্ণ জাতি দুটোকেই বোঝানো হয়। কিন্তু কিন্তু বলেছেন গবেষকরা কি মনে করতো, গবেষকরা বলেছেন বা মনে করতেন যে কাস্ট শব্দটা শুধুমাত্র বর্ণের জন্যই ব্যবহার করা উচিত। তো এই ছিল এতটুকু পর্যন্ত। এবারে হচ্ছে দেখো, আমরা যদি এখানে দেখি যে বর্ণজাতি ব্যবস্থা ভারতীয় সমাজ এবং ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। বহু প্রজন্ম ধরে গবেষকরা এই অগণিত দিনগুলি নিয়ে অধ্যয়ন করেছেন। মানে অনেক দিন থেকেই গবেষকরা ভারতের এই জাতি বর্ণ যে ব্যবস্থাটা, সেটা সম্পর্কে ভারতীয় সমাজের ইতিহাসের মধ্যে গভীর একটা প্রভাব ফেলেছিল, যার জন্য হচ্ছে অনেক কাল ধরে গবেষকরা অনেক দিন থেকে সেগুলো নিয়ে স্টাডি করছেন। কোনগুলো নিয়ে? বর্ণ এবং জাতি নিয়ে। সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলিতে আমরা জানতে পারবো, বা আমাদের সংস্কৃতি ঐতিহ্য জ্ঞানের দ্বারা যে চ্যাপ্টার রয়েছে সেখানে আমরা এই বর্ণ ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো। এখানের মধ্যে দেখো, ভারতের অন্যত্র ঘটে যাওয়া উন্নয়ন। এখানের মধ্যে এসে রয়েছে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের ভারতের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলি তৈরি হয়, যা হচ্ছে ব্যবসা বাণিজ্য, তীর্থযাত্রা এবং সামরিক অভিযানের কাজে ব্যবহৃত হতে শুরু করে। তো এখানে হচ্ছে ভারতের অন্যত্র, এটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে আমরা ভারতের উত্তর সাইডের কথা পড়লাম। এইভাবে ভারতের ম্যাপটা তোমরা দেখেছিলে। আমি যদি ম্যাপটা এখানে একটা রাফলি একটা অঙ্কন করি, এখানে হয়নি পুরোপুরি। তো এই সাইডের কথা শুধুমাত্র আমরা আলোচনা করেছি। এই সাইডের মধ্যে হচ্ছে এই দ্বিতীয় নগরায়ণ গড়ে উঠেছিল। এবার আমরা কিছুটা এই দিকের কথাটা এগুলোর মধ্যে আসবো, যে বলা হয়েছে অন্যত্র মানে অন্যদিকে ঘটে যাওয়া কিছু উন্নয়ন কি কি হচ্ছে। তো এটার জন্য আমরা হচ্ছে প্রাচীন সাহিত্য থেকে আমরা জানতে পারি যে পথগুলোর নাম বারবার উঠে এসেছিল, উত্তরাপথ এবং হচ্ছে দক্ষিণাপথ। তো ভারতের হচ্ছে দেখো এখানের মধ্যে ভারতের হচ্ছে উত্তর দিকটা, এই দিকটা
মানে এই দিকের পথের কথা বলা হবে, আর দক্ষিণাপথ মানে হচ্ছে দক্ষিণ দিকের কথা বলা হবে। তো এটা হচ্ছে দক্ষিণাপথ। তো দেখো প্রথমটি মানে হচ্ছে উত্তরাপথ। প্রথম পথটা কোথা থেকে শুরু হয়? ভারতের উত্তর পশ্চিম অঞ্চলগুলিকে গঙ্গার সমতল ভূমির সাথে যুক্ত করত। এই দিকের উত্তর এবং পশ্চিম, উত্তর এবং পশ্চিম এই দিকে যোগাযোগ করত লোকেরা। তারপর রয়েছে দ্বিতীয়টি হচ্ছে কুশাম্বী বা প্রয়াগরাজের কাছে অবস্থিত। প্রয়াগরাজ নামটা শুনেছো তোমরা, কুশাম্বীর, যেটি একটি মহাজনপদের রাজধানী ছিল। সেখান থেকে শুরু করে বিন্ধ্য পর্বত অতিক্রম করে দক্ষিণ ভারতে যেত। আমি বিন্ধ্য পর্বত, তারপর হচ্ছে দক্ষিণ দিকটা আমি তোমাদেরকে পুরোপুরিটাই দেখিয়ে দেবো। এখানের মধ্যে দেখতে পাচ্ছ, এখানের মধ্যে দেখতে পাচ্ছ এই যে এখান থেকে তক্ষশিলা থেকে, এখান থেকে এইদিকে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে এখানে হচ্ছে এখানে এই যে রেড কালারটা দেখতে পাচ্ছ, এইদিকে যে রাস্তাটা এইদিকে যে এসেছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উত্তরাপথ। এখানে দেখতে পাচ্ছ উত্তরাপথের লেখা রয়েছে। কিছুটা তোমরা যদি না দেখে থাকো তাহলে কিছুটা জুম করে নাও, তাহলে দেখতে পারবে। আর লাস্ট হচ্ছে এই রাস্তা থেকে শুরু করে, এই তো রাস্তা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ রাস্তাটা রেড কালারের, যেটা উপরে ওঠানামা করছে। আর পরবর্তী রাস্তাটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে দেখে নাও দক্ষিণাপথ, যেটা প্রয়াগরাজ। এই যে এখানে প্রয়াগরাজ দেখতে পাচ্ছ, প্রয়াগরাজ রয়েছে। এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এটা হচ্ছে এইদিকে এসে বিন্ধ্য পর্বতটাকে ক্রস করে, বিন্ধ্য হচ্ছে এই জায়গাতে বিন্ধ্যা রয়েছে, এটা হচ্ছে এইদিকে এসেছে। তো এই দিকের রাস্তাটাকে বলা হচ্ছে, এই যে রেড কালারের রাস্তা এইবারে হলো সেই রাস্তা, এই রাস্তাটাকে বলা হচ্ছে কি দক্ষিণাপথ। এই হচ্ছে দক্ষিণাপথ। আর বাকিগুলো হচ্ছে এখানে ডট দেওয়া রয়েছে, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে একটা সিটিজ, শহরের কথা বলা হচ্ছে। আর রিভার্স তো এগুলো হচ্ছে রিভার, এগুলো হচ্ছে রিভার। এই নদীটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোদাবরী। এই যে গোদাবরী রিভার, যেটা গোদাবরী রিভার যেটা দেখতে পাচ্ছ এখানে। আর বিন্ধ্য পর্বতটা বেশিরভাগ হচ্ছে এই জায়গাটা হবে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের রেঞ্জ হচ্ছে এইদিকে, আমি তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে। এই হচ্ছে এখানে পর্বতগুলা রয়েছে, যেখানের মধ্যে বিন্ধ্য পর্বত, যেটা বিন্ধ্য পর্বতটা রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ। বিন্ধিয়া রেঞ্জেস, এই যে এখানে রেড কালার দেখতে পাচ্ছ দাগ যাচ্ছে, এই হচ্ছে বিন্ধ্য পর্বত, দেখতে পাচ্ছ এটা। তো এইটা হচ্ছে কি, এই দিক থেকে আমরা দেখেছিলাম, এই দিক থেকে দক্ষিণাপথটা এইদিকে এসেছিল, এটা ছিল দক্ষিণাপথ। তো বিন্ধ্য পর্বত ক্রস হয়ে গিয়েছে, তো এই ছিল এখানে এটা। এখানে রয়েছে দেখতে পাচ্ছ, ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতের পুরো ম্যাপ। ম্যাপের মধ্যে হচ্ছে এখানে শুধু রিভারগুলোকে দেখানো হচ্ছে, রিভারগুলোকে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে এখানে নীল রঙের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোদাবরী রিভার। এটা একটা আমরা পয়েন্ট কোথাও একটা দেখেছিলাম যেখানের মধ্যে। আর এইদিকে হচ্ছে গঙ্গা নদীটা, এখানে দেখে নাও, গঙ্গাস রিভার, যেটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ম্যাপ সম্পর্কে যদি এসএসটি ভালো করতে হয় বা জিওগ্রাফি এবং হচ্ছে হিস্ট্রি, তাহলে কিন্তু তোমাদেরকে ওই ম্যাপ সম্পর্কে আইডিয়া আসতে হবে। এই হচ্ছে গঙ্গা রিভারকে চলে গেল এইদিকে গঙ্গা রিভার। এবার গঙ্গা রিভারের পাশাপাশি এই জায়গাগুলো হচ্ছে কি সমতল এবং হচ্ছে খুবই উর্বর জমি, এইগুলো হচ্ছে উর্বর জমি। আর এইদিকে হচ্ছে ইন্দুস, ইন্দুস রিভার এইদিকে চলে গিয়েছে, ইন্দুস রিভার হচ্ছে এইদিকে চলে গিয়েছে। তো এইগুলোর পাশাপাশি হচ্ছে বিভিন্ন জনপদগুলা গড়ে গড়ে উঠেছিল, এক একটি জনপদের সঙ্গে যুক্ত হতে রয়েছিল, এবং এগুলো পরবর্তীতে মহাজনপদের রূপ নিয়েছিল। এই ছিল দক্ষিণাপথ। এবং হচ্ছে এই যে প্রয়াগরাজ থেকে শুরু করেছিল, আমি দেখিয়েছিলাম প্রয়াগরাজ, প্রয়াগরাজ থেকে শুরু করে বিন্ধ্য পর্বত পর্যন্ত অতিক্রম করে দক্ষিণ ভারতে সেই রাস্তাটা চলে গিয়েছিল। কোন রাস্তাটা? যেটা হচ্ছে দক্ষিণাপথ, দক্ষিণাপথ, এই যে দক্ষিণাপথ। আর উত্তরাপথটা শুরু হয়েছিল উত্তর থেকে, পশ্চিম অঞ্চলগুলা গঙ্গার সমতল ভূমির সঙ্গে যুক্ত হয়েছিল।
আরও ছিল এখানের মধ্যে যে এগুলো দেখো ভারতের অন্যান্য অংশগুলোর সাথে অনেক পার্শ্ববর্তী সড়ক যুক্ত ছিল, আরও বিভিন্ন যে সড়কপথগুলো ছিল সেগুলো যুক্ত হয়েছিল, বিশেষ করে পশ্চিম এবং পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরের সাথে যা বাণিজ্যের প্রাণবন্ত কেন্দ্র ছিল। পূর্বাঞ্চলে কিছু প্রধান শহর গড়ে ওঠে, যেমন হচ্ছে শিশুপালগড়, বর্তমানে হচ্ছে ভুবনেশ্বরের অংশ এটা, যা হচ্ছে কলিঙ্গ অঞ্চলের রাজধানী ছিল কোনটা? শিশুপালগড়, সেটা ছিল কলিঙ্গের রাজধানী। নির্দিষ্ট বর্গাকার ভিত্তিতে পরিকল্পিত ছিল, যেখানে মজবুত দুর্গ প্রাচীর ছিল এবং প্রশস্ত রাস্তা ছিল, রাস্তাটা বড় ছিল। আনুমানিক হচ্ছে 800 খ্রিস্টপূর্বাব্দে উপমহাদেশের দক্ষিণাঞ্চলে শহর গড়ে ওঠা শুরু করে, ভারতের দক্ষিণ দিকেও শহরগুলা মানে স্টার্ট হতে শুরু করে। যদিও সাম্প্রতিক খনন কার্যে পুরনো কিছু বাণিজ্যিক ক্রিয়াকলাপের চিহ্ন পাওয়া যায়, কিছু কিছু চিহ্ন পাওয়া গিয়েছিল খনন কার্য করার ফলে। তো যা আরও আগের সময়ের হতে পারে, মানে হচ্ছে এই যে এখানে 800 বছরের কথা বলা হচ্ছে, সেখান থেকে আরও পুরনো বছরের সময়ের হতে পারে। আর এই সময়কালটা 3টি রাজ্যের আবির্ভাব ঘটে, যেটা হচ্ছে চুল, চেরা এবং হচ্ছে পাণ্ড্য, এই 3টা ছিল। এখানে হচ্ছে সময়কাল খ্রিস্টপূর্বাব্দ। এটা হচ্ছে জনপদটা কোথায় ছিল? 1200 থেকে স্টার্ট করে 400 ওই টাইমটা ছিল। হরপ্পা ছিল এরও আগে, এখানে ডট ডট দিয়ে দেখানো হয়েছে। এগুলো হচ্ছে টাইম কি টাইম তোমাদেরকে বলছি। ধরুন এখানে কোথাও এসে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগের কথা, 400 বছরের আগের কথা, 800 বছরের আগের কথা, 1200 বছরের আগের কথা যীশু খ্রিস্টের জন্মের। তো মহাজনপদ দেখে নাও, খ্রিস্টান ধর্মের যে যীশু খ্রিস্ট, তার জন্মের হচ্ছে 400 বছর যখন হয়েছিল, জন্মের আগে, তখন সময়কার জনপদ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল, মানে শেষ হয়ে গিয়েছিল কিছু কিছু জায়গাতে, আর স্টার্ট হয়েছিল 1200 বছর আগে। তো এটা একটা ছবি রয়েছে আমার কাছে, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। আর এখানে রয়েছে এগুলো হচ্ছে তামিলনাড়ুর ইরুডের কাছে কিছু খোলস এবং রত্নপাথর পাওয়া গিয়েছিল। এগুলি ছাড়াও হচ্ছে প্রাচীনতম তামিল সাহিত্য কিছু ছিল, যেগুলো সাম্রাজ্যের কথা বা রাজাদের কথা উল্লেখ আছে ওই সাহিত্যের মধ্যে। কী কী রয়েছে দেখে নাও। রয়েছে ভারতের দক্ষিণের অঞ্চলগুলোর মূল্যবান এবং অর্ধমূল্যবান পাথর, সোনা, মশলা প্রচুর পরিমাণে পাওয়া যেত। তাই এই অঞ্চলগুলো ভারতের অন্যান্য অংশের সাথে শুধু নয়, বরং বিদেশের রাজ্য ও সাম্রাজ্যের সঙ্গেও লাভজনকভাবে বাণিজ্য করত। কারা? দক্ষিণ ভারতে যে অঞ্চলগুলো ছিল, সেই মূল্যবান পাথর, সোনা, মশলা, এইগুলো তারা শুধুমাত্র ভারতের মধ্যে বিক্রি করতো না, তারা হচ্ছে বিদেশের রাজ্যগুলির মধ্যেও এবং সাম্রাজ্যগুলির মধ্যেও ওরা বাণিজ্য করত বা বিজনেস করত। খ্রিস্টপূর্ব অর্থাৎ যীশু খ্রিস্টের 300 বছর আগে বা 200 বছর সালের মধ্যে পুরো উপমহাদেশ উত্তর পূর্ব অঞ্চলের কিছু অংশ সহ একটি প্রাণবন্ত আন্তঃসংযুক্ত অঞ্চলে পরিণত হয়। পণ্য ও সংস্কৃতির এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এবং প্রায়শই ভারত ছাড়িয়ে মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিভিন্ন অংশে পৌঁছে যেত। এটা কোন সময়? যীশু খ্রিস্টের, আমি যদি এটা বলি, খ্রিস্টপূর্ব মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগে 300 এবং 200 সালের সময়ে, তখন সময় হচ্ছে পুরো উপমহাদেশ মানে পুরো ভারতটা, তার উত্তর পূর্ব দিকে ওই যে বাণিজ্য করতে করতে সেটা যুক্ত হয়ে যায় দক্ষিণ ভারতের সঙ্গেও, এবং পণ্য ও সংস্কৃতির এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এবং তা ভারত ছেড়েও মধ্য এবং দক্ষিণ এশিয়ার সঙ্গেও বিভিন্নভাবে পৌঁছে যায়। প্রায় একই সময়ে ওই সময়টাতে মহাজনপদগুলোর অস্তিত্ব বিলুপ্ত হয়। ধীরে ধীরে মহাজনপদগুলো বিনাশ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ভারতকে নতুনভাবে গড়ে তোলার জন্য জায়গা ছেড়ে দেওয়া হয় এবং ভারত ধীরে ধীরে ডেভেলপড হতে শুরু করে। কখন? সেটা হচ্ছে যীশু খ্রিস্টের 300 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে বা 200 বছর আগে। আর আগে তখন সময় হচ্ছে কি, ধীরে ধীরে ওই মহাজনপদগুলো শেষ হয়ে যায় এবং সেখানে নতুন এই আমাদের বর্তমান ভারত যেটা, সেটা স্টার্ট হতে শুরু করে। এই ছিল তোমাদের এখানের মধ্যে পুরো চ্যাপ্টারটার সামারি। আর এখানে সেটা স্টার্ট হয়েছিল কখন? তাহলে আমাদের এই যে দ্বিতীয় নগরায়ণ সেটা স্টার্ট হয়েছিল কখন? সেটা 800 বা 700 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের
800 এবং হচ্ছে 700 বছর আগে স্টার্ট হয়েছিল। আর ধীরে ধীরে সেটা শেষ হয় যীশু খ্রিস্টের জন্মের 400 এবং হচ্ছে 200 বছর আগেই শেষ হয়ে যায় এবং শুরু হয় নতুন ভারত। একটা সময়কালের এখানে আমার কাছে চিত্র ছিল, যেটা তোমাদেরকে এখানে দেখি। সময়কাল বোঝার জন্য এই চিত্রটা হচ্ছে তোমাদের কাছে পারফেক্ট হবে, দেখে নাও। এখানে যদি আমরা দেখি তাহলে এই সময়টাতে হচ্ছে আমরা রয়েছে 2026-এ, আমরা রয়েছে এখানের মধ্যে 2026 দেখতে পাচ্ছ। এটা ছিল 1900 সাল। সিইর মানে হচ্ছে কমন এরা, কমন এরা এখানে রয়েছে, কমন এরা, কমন এরা বলা হয়। আর এমনিতে এডি ছিল, এডি ছিল এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্ম মতে যীশু খ্রিস্টের জন্মের পরের বছরগুলো বোঝানো হয়। তো দেখো এই জায়গাতে এসে হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম, এই জায়গাটাতে যেখানে হচ্ছে ইয়ার হচ্ছে 1 স্টার্ট হয়েছিল, তারপর ধীরে ধীরে চলে যায় সেখানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 500 বছর পর, যেটা সেটাকে হচ্ছে 500 সিই মানে হচ্ছে কমন এরা। তো কমন এরা বা বিফোর কমন এরা বলার কারণটা হচ্ছে সেখানে কোনো ধর্ম ছাড়া নিরপেক্ষভাবে বলা হচ্ছে আর কি, তাই এর জন্যে। নয়তো প্রথম আমরা বিসি মানে বিফোর ক্রিস্ট, আর এডি মানে হচ্ছে অ্যানোডোমিনি, যা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পরের কথা বলা হচ্ছে। তো এই ছিল এখানের মধ্যে কথা। তো এই যে হচ্ছে এখানে এখানে যে দেখতে পাচ্ছ 600, তো এদিকে কোথাও গিয়ে এদিকে যে তীর চিহ্নটা গিয়েছে কোথাও গিয়ে হচ্ছে 800 ইয়ার হবে থেকে হচ্ছে 700, ওই সময়টাতে হচ্ছে 16 মহাজনপদ স্টার্ট হয়েছিল। সেটা শুরু হতে হতে এখানে এখানে 400-300 সাল যখন সময় কেটে গিয়েছে, তখন সময় এসে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যায়। শেষ হয়ে গিয়ে নতুন ভারতের যে সময়কালটা সেটা স্টার্ট হয়। আর এখানে এসে যীশু খ্রিস্টের জন্ম হয়। তো সেখান থেকে আবার হচ্ছে সেটাকে সিই ধরা হয়, কমন এরা বা এডি ধরা হয়। এডি করে করে একটা সময় এসেছে যেটা আমাদের আজ 2026-এর কথা বলা হচ্ছে। তো বোঝা গেছে যেটা বিসিই ধরা হবে, তাহলে কত সাল আগে সেটা চিন্তা করো। বাট যেটা বিসিই অনেক সাল আগেই সেটা হয়েছিল। তো এখানে ছিল তোমাদের যে এই ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে নতুন সূচনা, নগর ও রাজ্যসমূহ। এই চ্যাপ্টার পুরো কমপ্লিট এখানে।